নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী রমাপদ চৌধুরী রচিত গল্প গর্ব। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবে। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে চলুন আর দেরি করব না, শুরু করি আজকের গল্প, শ্রী রমাপদ চৌধুরী রচিত গর্ব। রেডিওটা হঠাৎ বন্ধ করে দিল অরুণা। আমি চমকে ফিরে তাকিয়ে বললাম, আরে আরে কি করলে? ভালো গান হচ্ছিল। অরুণা বারান্দার দিকে আঙুল দেখালো, ইশারায় বলল, শোনো। ততক্ষণে আমিও শুনতে পেয়েছি। ওই গানটাই আরো ভরাট, আরো মিষ্টি হয়ে বাতাসে ভেসে আসছে। এতক্ষণ যা ছিল শুধু ভালো লাগা, সেটা মুহূর্তের মধ্যেই মুগ্ধতা হয়ে গেল। সমস্ত শরীর যেন জুড়িয়ে আসছিল। আর তখনই অরুণা বলল, রত্নাদের ওটা রেডিওগ্রাম, খুব দামি রেডিওগ্রাম কিন্তু ওদের। যেন বলার কোনো প্রয়োজন ছিল। ওই ভরাট মিষ্টি আওয়াজটাই তো বলে দেয় ওটা কিনতে কত দাম লেগেছে। এই তো দিন কয়েক আগে একদিন আপিস থেকে ফেরার সময় বাড়ির কাছাকাছি আসতেই শুনতে পেয়েছিলাম। ঘরে এসে আমাদের রেডিওটা বন্ধ করে দিয়েছিলাম আমি নিজেই। জোরে চালিয়ে দেওয়া ওদের রেডিওগ্রামের গলায় গানটা শুনতে ভালো লাগছিল। মনে একটা ক্ষীণ ইচ্ছেও জেগেছিল কোথাও, কখনো যদি হাতে কিছু বাড়তি টাকা এসে যায় ওইরকম একটা দামি রেডিওগ্রাম কিনব। কিন্তু অরুণার কথাটা শুনে সমস্ত মন বিস্বাদ হয়ে গেল। সমস্ত মুগ্ধতা এক নিমেষে অন্তর্হিত হল। আজকাল অরুণার এই ধরনের কথাগুলো আমার একটুও ভালো লাগে না। খুব দামি রেডিওগ্রাম কিন্তু ওদের। ওই কথাটার ফাঁকে অরুণা যেন বলতে চাইল, তুমি কিচ্ছু না, কিচ্ছু না, ওইরকম একটা রেডিওগ্রাম কিনতে পারো না। আমি কোনো কথা বললাম না। মনের মধ্যে শুধু একটা চাপা অভিমান রাগ হয়ে যাবার সুযোগ খুঁজল। আমার কেমন মনে হলো অরুণা যেন ধীরে ধীরে বদলে যাচ্ছে, কিংবা আমাকে একটা অপদার্থ ভাবছে। কারণ এ ধরনের কথা এর আগেও ও বলেছে। এই তো মাস কয়েক আগে একটা বিয়েবাড়ি থেকে ফেরার পথে বলেছিল, রানী মাসিমার ছেলের বউকে দেখলে ডিজাইনটা আমারই মতোই, কিন্তু ওরটাই মুখ তো অনেক বেশি। আমি সেদিন হেসে ফেলেছিলাম, কারণ নেকলেস কথাটাই ও উজ্জ্ব রেখেছিল। কিন্তু বিরক্তি একটা নিশ্চয়ই ভিতরে ভিতরে ছিল। সেটাই আজ রেডিওগ্রামে ধাক্কা খেয়ে অভিমান হয়ে গেল। অথচ প্রথম দিকে অরুণার তো ঠিক এমনটা ছিল না। নাকি আমি নিজেই তখন প্রেমে মশগুল হয়ে এসব কথায় কান দিতাম না? যখন আমরা শুধু স্বপ্ন দেখছি, যখন চোখ চোখের তৃষ্ণা মেটাচ্ছে, যখন কথা রঙিন রঙিন ঘুড়ি ওড়াচ্ছে। খুব দামি রেডিওগ্রাম কিন্তু ওদের। কথাটা মনে পড়তেই মন বিস্বাদে ভরে গেল। আর সঙ্গে সঙ্গে মনে পড়ল আমার মাইনের অঙ্কটা জেনে সেদিন অরুণা অনেকক্ষণ এ ও তা কথা বলার পর হঠাৎই বিমর্ষভাবে বলেছিল, আচ্ছা, ও আপিসে মাইনে এত কম কেন? আজ বুঝতে পারছি। অরুণা আমাকে একটুও বুঝতে পারেনি। মাইনে টাইনের কথা আমি তখন ভেবেছি নাকি? বাবার কথা শুনে সান্যাল কাকার সঙ্গে
একবারটি দেখা করলেই তার অফিসে ভালো একটা চাকরি হয়ে যেত। বাবা নিজেও তো কত লোককে চাকরিতে ঢুকিয়েছিল। আমি তাই হেসে উঠে বলেছিলাম, এ তো ব্যাংকিংয়ের চাকরি নয়, 150 ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল, মাত্র 9 জনকে নিয়েছে, আমি তাদের মধ্যে একজন। অর্থাৎ আমি বলতে চেয়েছিলাম, অরুণা, আমাকে তুমি কারোর সঙ্গে তুলনা করো না, কারণ আমি নিজেই নিজের ভবিষ্যৎ রচনা করতে চাই। আমি নিজের কাছে খাঁটি থাকতে চাই। অরুণা, নিজের কাছে খাঁটি থাকার যে অহংকার, তার চেয়ে বেশি আনন্দ যে আর কিছুতেই নেই। কিন্তু না, এসব কিছুই আমি ওকে বলিনি, কারণ আমার সবসময়ই মনে হতো আশেপাশের লোক আমার দিকে আঙুল দেখিয়ে বলে, এই লোকটা খাঁটি, একে টাকা দিয়ে কেনা যায় না, লোভ দেখিয়ে নোয়ানো যায় না। অথচ অরুণা অরুণা আমার কোনো দাম দেবে না, আমি তা কোনো দিনই ভাবিনি। বিয়ের পর আমরা যখন একতলার 1.5খানা ঘরে সংসার পাতলাম, তখন কিন্তু অরুণার মুখে চোখে আমি একটা উজ্জ্বল অহংকার দেখতে পেতাম। আমার মনে হয়েছিল ও এতেই খুশি। আমি যে অভাব অনটনেও বাবার কাছে হাত পাতিনি, বাবা এ বিয়েতে মত দেয়নি বলে তার জন্যেও ও আমাকে বরং একটু বেশি দাম দিচ্ছে হয়তো। অন্তত আমার তাই মনে হয়েছিল। আশ্চর্য ব্যাপার, এখন তো আমার ধাপে ধাপে অনেক উন্নতি হয়েছে, সংসারে সচ্ছলতাও এসেছে, ভালো ফ্ল্যাট, তবু এখন ওর এত অভিযোগ কেন? এই তো সেদিন বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। বাবা নিজেই বলল, তুই আমাদের অফিসে না ঢুকে ভালোই করেছিলি খোকা। আমাদের অফিসে কোনো ফিউচার প্রসপেক্ট ছিল না, তাছাড়া ধরাধরি করে চাকরি, চিরকাল মাথা নুইয়ে থাকতে হয়, বাইরে না হোক মনের মধ্যে তো হয়ই। অরুণাও তো সঙ্গে গিয়েছিল, শুনে ও খুব খুশি হয়েছিল। ফেরার পথে বলেছিল, খুব যে বাবার সার্টিফিকেট পেয়ে গেলে। আমি হেসেছিলাম। আসলে অরুণার কোনো স্বাদ আমার অপূর্ণ রাখার ইচ্ছে হতো না। ও সেই কথাটা কেন যে মাঝে মাঝে ভুলে যেত, আমি বুঝতে পারতাম না। সব ভালো জিনিসগুলোর ওপর ওর খুব একটা লোভ আছে, তাও তো মনে হতো না। আমরা যখন নিজেদের মধ্যে আমাদের 3টি ছেলে মেয়ে সম্পর্কে আলোচনা করতাম, তখন তাদের খুব সাধারণভাবেই মানুষ করার কথায় একমত হয়েছি। অরুণা নিজেই বলতো, তা না হলে নাকি ভবিষ্যতে ওরা কষ্ট পাবে। অথচ পুজোর বাজার করতে গিয়ে ও একটা বেহিসেবি কাজ করে বসল। মিনু আর মুন্নার জন্য 70-80 টাকা করে এক একটা ফ্রক অর্ডার দিয়ে এলো। আমি এমনিতেই হিমশিম খাচ্ছিলাম, পুজোর সময় এমনিতেই টানাটানি, সরকারি আপিস, আমাদের তো বোনাসের টাকা নয়। বললাম, এ তুমি কি কাণ্ড করলে অরুণা? অরুণা মুখ কাঁচুমাচু করে দোষ স্বীকার করলে আমার হয়তো এত রাগ হতো না। কিন্তু অরুণার একটা অদ্ভুত স্বভাব, ও যখনই নিজের দোষ বুঝতে পারে তখনই আমার উপর রেগে যায়। তাই ঝাঁঝালো গলায় বলে বসল, এ পাড়ায় থাকার দরকারটা কি শুনি? বস্তিতে গিয়ে থাকলেই হয়। রুনু আর নিপা ওই রকম সব দামি দামি ফ্রক পরে ঘুরে বেড়াবে, আর মিনু মুন্না কি বেশে এসেছে নাকি? আমার নিজেকে ভীষণ অসহায় লাগল। এইসব সময়ে বুকের মধ্যে থেকে একটা চাপা কান্না ঠেলে বেরিয়ে আসতে চায়। আমি কি তাহলে এতদিন ধরে ভুল করে আসছি? আমার কি তাহলে আরো আরো টাকা রোজগারের দিকে
মন দেওয়া উচিত ছিল? আমি দুর্বল গলায় বললাম, কি করে পারবো আমি? এখন তো সব কেনাকাটা বাকি। অরুণা কোনো যুক্তির ধারই ধারল না। ও বলে বসল, ওরা কি করে পারে? হ্যাঁ, রুনু আর নিপার বাবা, ওরা কি করে পারে? অরুণা মুখ ফুটে বলুক আর নাই বলুক, ওই একটা কথাই আমি বারবার শুনে আসছি, আর ততই আমার নিজের অক্ষমতায় আমার রাগ বেড়ে যাচ্ছে। একদিন রেগে গিয়ে বলেছিলাম, আমার প্রতিটি পাই পয়সা নিজের পরিশ্রমের দাম অরুণা। অরুণা গম্ভীরভাবে বলেছিল, হ্যাঁ, ওদের ব্যবসা বলে ওদের তো ব্ল্যাকের টাকা। আর রত্নাদের, রত্নাদের তো চাকরি, সেখানে কি বলবে তুমি? অরুণাকে আমি আর কি বলবো? যখনই অসহায় লাগতো শুধু নিজের মনকে বোঝাতাম। ঘুষ না পেলে লোকটা এত খরচ খরচা করে কি করে? কারো বেলা ভাবতাম হয়তো কিছু একটা রহস্য আছে, যেখান থেকে টাকারা উড়ে উড়ে চলে আসছে। একদিন সিনেমা দেখে ফিরছি, সঙ্গে অরুণা রয়েছে। হঠাৎ কে পিছন থেকে ডাকল, হিরণময়দা, এদিকে এদিকে। ফিরে তাকালাম। আমাদের জীবন, পুরনো পাড়ার জীবন না? বললে, চলে আসুন, নামিয়ে দেব আপনাদের। তা নামিয়ে দিল। আর ওরা চলে যেতেই অরুণা আমায় বলল, সেই জীবন? হ্যাঁ, সেই জীবন, সে আবার গাড়ি কিনে ফেলেছে। আশ্চর্য! আমি নিজেও কি কম অবাক হয়েছিলাম। এই তো সেদিনের একটা বাচ্চা ছেলে, সেও কিনা এর মধ্যে গাড়ি কিনে ফেলল। ওর গাড়িতে আমি উঠেছিলাম ঠিকই, কিন্তু প্রচণ্ড অস্বস্তিতে সহজভাবে বসতেও পারিনি। একবারও জিজ্ঞেস করিনি ও কি করে। তাই অরুণার কথার আমি কোনো জবাব দিইনি। মনে মনে জীবনের ওপরই হয়তো রেগে গিয়েছিলাম। আর ওই রাগটাই বোধহয় আমার মনের মধ্যে পোষা ছিল। তাই অরুণা হঠাৎ একদিন গল্প করতে করতে যখন বলল, জানো, ওই গুপ্তবাবুদের মেজ ভাই, ও খুব বড় চাকরি করে, আপিস থেকে গাড়ি পেয়েছে। আমার সমস্ত শরীর চিরবির করে উঠল। আমি মনে মনে বললাম, অরুণা, আমাকে একজন সমকক্ষের সঙ্গে লড়তে দাও, আমাকে শুধু একজনের সঙ্গে প্রতিযোগিতা করতে দাও। রত্নাদের রেডিওগ্রাম, রুনু নিপাদের বিলাসিতা, জীবনের গাড়ি, রানী মাসিমার ছেলের বউয়ের নেকলেস, তুমি সমস্ত কিছু পাল্লার একদিকে চাপিয়ে অন্যদিকে আমাকে ওজন করতে চেয়েছ। আমি বড়জোর ওদের যে কোনো একজনের মতো হবার চেষ্টা করতে পারি, তার বেশি তো পারি না। কিন্তু আমি জানি আমি ওদের একজনের মতোও হতে পারবো না। আর জানি বলেই হয়তো অরুণার কথায় নিজেকে এত অসহায় বোধ করি। একটা অক্ষম রাগে জ্বলে উঠতে ইচ্ছে করে। রাগটা আসলে নিজের উপর। এক এক সময় তাই সন্দেহ হয় আমি হয়তো একটা মিথ্যে অহংকারের ওপর ভিত গেঁথেছি। চারপাশে সকলকে যে কোনো দামে সবকিছু পেতে দেখছে অরুণা, তাই হয়তো ভাবছে আমি একটা অপদার্থ। একটা মিথ্যে অহংকারের জন্য আমি কিছুই পেতে শিখিনি। আমার এক একদিন তাই মনে হতো আমি হঠাৎ দুম করে এমন কিছু একটা করে ফেলব যে অরুণাও চমকে যাবে। আমি জানতাম
ওকে চমকে দেবার মতো সুযোগ আমার হাতে আছে। তখন ওর অনেক স্বাদ আমি মিটিয়ে দিতে পারব। কিন্তু তখন আর আমি নিজের কাছে খাঁটি থাকতে পারব না। আমি জানি অরুণার কাছেও আমার তখন আর কোনো দাম থাকবে না। মনের অবস্থা যখন একটা প্রচণ্ড বিস্ফোরণের দোরগোড়ায়, ঠিক তখনই ব্যাপারটা ঘটে গেল। এমন তুচ্ছ কারণে এমন আকস্মিকভাবে ঘটে যাবে আমি তা ভাবতেও পারিনি। আপিসের টেবিলের কিছু একটা অনেক দিন থেকে আটকে ছিল, সেদিন হঠাৎই পেয়ে গেলাম। আর সঙ্গে সঙ্গে অরুণার কথা আমার মনে পড়ল। আমার ৮ বছরের ছেলে বিজুর কথাও, মিনু মুন্নার কথাও মনে পড়ে গেল। আমার হঠাৎ মনে হলো, আহা, অরুণার সত্যিই কোনো দোষ নেই। আমি ঘুরে ঘুরে নিউ মার্কেট থেকে ওর জন্য একটা ভালো শাড়ি কিনলাম। বিজু, মিনু, মুন্না ওরা খুব চীনে খাবার খেতে ভালোবাসে। একটা চীনের রেস্টুরেন্ট থেকে ২-৩ রকমের খাবারও কিনলাম। মনটা খুব খুশি খুশি ছিল আমার। একটা ট্যাক্সি করে একেবারে বাড়ির দরজা পর্যন্ত চলে এলাম। এর আগে একদিন শরীর অসুস্থ হয়ে পড়েছিল হঠাৎ, সেদিনও ট্যাক্সি করে ফিরেছিলাম। কিন্তু ট্রাম রাস্তা অবধি এসেই নেমে পড়েছিলাম। ২০টা কি ৩০টা পয়সা কম লেগেছিল। ট্যাক্সি থেকে নেমে ওদের সকলকে কেমন অবাক করে দেব সে কথা ভাবতে ভাবতে বাড়ি ঢুকছি। আর সঙ্গে সঙ্গে অরুণা বলল, এই জানো, আজ খোকনের মা এসেছিল। আমি বুঝতে না পেরে জিজ্ঞেস করলাম, কে খোকনের মা? বিজু, মিনু, মুন্না কলরব করে এলো। শাড়িটা আর খাবারের প্যাকেটগুলো কেড়ে নিয়ে খুলে দেখতে লাগলো। অরুণা কিন্তু ওগুলো সম্পর্কে কোনো আগ্রহই দেখালো না, শুধু বলল, বাহ, এর মধ্যেই ভুলে গেলে, সেই যে খোকনের মা। মনে পড়তেই বললাম, ও। আমার শার্টটা খুলে দিতেই অরুণা হাত বাড়িয়ে নিয়ে আলনায় রাখতে রাখতে বলল, কত সব গল্প করল জানো, কতকাল পরে এলো, সেই রানী মাসিমার বাড়িতে দেখা হয়েছিল। ও, এছাড়া আর কি বা বলবো আমি? অরুণা প্রায় অনুযোগের স্বরেই বলল, জানো কি বলছিল? আমরা বাড়ি টাড়ি করছি কিনা সেই সব জিজ্ঞেস করছিল। বলল, একটা বাড়ি করে ফেলো অরুণা, ভাড়াটে বাড়িতে কতদিন থাকবে? সঙ্গে সঙ্গেই একটা প্রচণ্ড বিস্ফোরণ ঘটে গেল আমার মনের মধ্যে। কারণ অরুণার কথায় খোকনদের বাড়িটা আমার চোখের সামনে ভেসে উঠল। আমি রুক্ষ গলায় চিৎকার করে উঠলাম, তুমি থামাবে কিনা এই সব কথা? আমি জানি তুমি আমাকে দিনে দিনে ঘৃণা করতে শুরু করেছ, না অরুণা? তোমার কথা শুনে শুনে আমি আজকাল নিজেকেই নিজে ঘৃণা করছি, সেটা তুমি জানো? আমার প্রচণ্ড রাগটা শেষের দিকে নিজের কানে কান্নার মতো শোনালো। তবু আমার রাগ আমি চেপে রাখতে পারলাম না। চিৎকার করে বলে উঠলাম, ওদের সঙ্গে আমার তুলনা করো না। হ্যাঁ, বাপের ব্যবসা বাপ বাড়ি করে দিয়ে গেছে, আর আমি নিজের পায়ে দাঁড়িয়েছি। অরুণা অবাক হয়ে গিয়েছিল। আসলে ও কখনো আমাকে এতখানি রাগতে দেখেনি যে। আমার রুক্ষ গলার চিৎকার শুনে ও বোধহয় বিরক্ত হল। আমাকে আরো রাগিয়ে দেবার জন্যই হয়তো বলে বসল, নিজের পায়ে দাঁড়িয়েও অনেকে বাড়ি করে, সুশান্তদা করেনি? আমার আর কাণ্ডজ্ঞান রইল না। না, সেই পুরনো কথার ভিমরুলটা
আমার কানের চারপাশে ঘুরে বেড়ালো। তুমি অপদার্থ, তুমি অক্ষম। আমি ভগ্নস্তূপের মতো চেয়ারের উপর বসে পড়লাম, কিন্তু রাগটা তখনও যেন ফুলে ফুলে উঠছে। আমি চিৎকার করে বললাম, সমস্ত জীবন ধরে তুমি শুধু অন্যের সঙ্গে আমায় তুলনা করে এসেছ, পদে পদে বলেছ আমার কি নেই, আমার কি নেই, আমি কি দিতে পারিনি। একটু থেমে আবার ক্রুদ্ধস্বরে বলে উঠলাম, কিন্তু অরুণা, তোমারই বা কি আছে? নিজেকে ওদের সঙ্গে তুলনা করে দেখেছ কোনোদিনও? কথাটা বলে ফেলেই আমি অনুশোচনায় মুষড়ে পড়লাম। এই কথাটা আমি কোনো দিনও ওকে বলতে চাইনি। ওর ওই দুর্বল জায়গাটায় আমি কোনো দিনও আঘাত দিতে চাইনি। কারণ আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যে যাই বলুক, আমার ভালোবাসার চোখ কোনোদিনও ওর কালো রূপকে অসুন্দর দেখেনি। আমি তাই কথাটা বলে ফেলে ওর দিকে তাকাতেই পারছিলাম না। কিন্তু হঠাৎ ওর হাসির শব্দ শুনে আমাকে তাকাতেই হলো। কি আশ্চর্য! আমি ভেবেছিলাম ও রেগে যাবে, আমি ভেবেছিলাম সব হয়তো ভেঙে যাবে, কিন্তু তার বদলে ও হাসি হাসি চোখে তাকালো, এগিয়ে এলো আমার দিকে। আমি চোখ নামালাম। অরুণা কাছে এসে আমার চুলে আঙুল ডুবিয়ে শান্ত গলায় বলল, আমার আমার কি আছে জিজ্ঞেস করছো? আমার যা আছে তার কারও নেই। ওর আঙুলের স্পর্শে, ওর গলার স্বরে কি ছিল কে জানে। আমার নিজেকে আবার অসহায় লাগলো। আমি ওর হাতটা মুঠোর মধ্যে ধরে হাসবার চেষ্টা করে বললাম, কি আছে বলো তো? অরুণা মিষ্টি করে হাসল, বলল, যা আমার আছে তা কারও নেই, কারও না। আমি চোখ তুলে তাকালাম, ঠাট্টার গলায় বললাম, কি আছে বলেই ফেলো না। রূপ, গুণ, ঐশ্বর্য কি আছে? অরুণা দুহাত ছড়িয়ে হাসি হাসি মুখে বলল, এই এত বড় একটা গর্ব তোমার জন্যে, শুধু তোমার জন্যে। শুনছিলেন আজকের গল্প শ্রী রমাপদ চৌধুরী রচিত গর্ব। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে এবং গল্পে থাকবেন। আর আমার গল্প পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। এতে আমার উৎসাহ ও আত্মবিশ্বাস দুই বাড়ে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে। নমস্কার।